আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। খালেদা জিয়ার সঙ্গে তার দলীয় নেতাকর্মীদের একটা দূরত্ব সৃষ্টি করা হচ্ছে, যাতে যে সে যখন তখন হাসপাতালে ঢুকে আসলে তিনি কেমন আছেন সেটা জানতে না পারেন। এই সময়টুকু কিনতেও হচ্ছে কিন্তু সরকারকে এবং দল হিসেবে বিএনপিকে আসলে তারেক রহমানের জন্য। তারেক রহমান কি ফিরবেন? তারেক রহমান কি রওনা হচ্ছেন? তারেক রহমান রওনা হয়ে এসে কি তার মায়ের দায়িত্ব নেবেন? না হলে এই যে রোগশয্যায় থাকা খালেদা জিয়াকে, যিনি আহমেদ আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যানের কথা অনুযায়ী এরই মধ্যে লাইফ সাপোর্টে আছেন, ভেন্টিলেশনে আছেন, তার দায়িত্ব আসলে কাকে বুঝিয়ে দেওয়া যাবে? সরকার এবং দল হিসেবে বিএনপিকে সেটা ভাবতে হচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্য, খালেদা জিয়ার সুস্থতা নিয়ে উদ্বেগ, শঙ্কা, অনিশ্চয়তা যত বাড়ছে ততই এই পুরো ঘটনার উদ্বেগের কেন্দ্রে চলে আসছে তারেক রহমান দেশে ফিরছেন কি ফিরছেন না এই বিষয়টি। তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক অজ্ঞাত অব্যাখ্যাযোগ্য ঘটনায় তিনি আসতে পারছেন না, যে কারণও তিনি খুলে ধরতে পারছেন না, সেসব কথা বলে একটা বুঝ দেওয়ার চেষ্টা করলেও বিএনপি এবং সরকার দুতরফেই এটা পরিষ্কার যে এই ব্যাখ্যা যথেষ্ট নয়। লোকে খুঁজছে কে দায়ী, কেন তারেক রহমান কার ভয়ে দেশে ফিরতে পারছেন না। আর বিএনপি বুঝতে পারছে যে নেতা কর্মী সমর্থকদের মধ্যে হতাশা এমন চূড়ান্ত রূপে পৌঁছেছে যে যেই সময়টা নেতাকর্মীদের আবেগ একেবারে তুঙ্গে, এবং এই সময়ে নেতা, ভবিষ্যৎ নেতা, বর্তমানে যাকে ঘিরে আবর্তিত হওয়ার কথা সেই তারেক রহমান দেশে ফিরে এলে এমন একটা আবেগঘন মুহূর্তে মায়ের পাশে দাঁড়ালে, দল দেশের দায়িত্ব নিতে প্রস্তুত অবস্থায় অবতীর্ণ হলে যে ধরনের রাজনৈতিক একটা দারুণ মুহূর্ত তৈরি হতো, তার বদলে এই অসুস্থতাকে ঘিরে একদিকে নেতাকর্মীদের ভেতরে যেমন হারানোর বেদনা, তেমনি হতাশা এবং অপমান যে তাদের নেতা আর দেশে ফিরতে পারবেন না, সেটা ভীষণভাবে দানা বেঁধে উঠছে। এই অবস্থায় তারেক রহমানকে দেশে ফেরার অপশনটা বা দেশে ফেরার বিষয়টি বিবেচনা না করবার কোনো পরামর্শ বিএনপি বা সরকারের তরফে দেওয়া যাচ্ছে না। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ খুব জরুরি একটা বৈঠক করেছেন মঙ্গলবার দিন, এবং সেই বৈঠক শেষে সরকার কি ঘোষণা দেয় তার জন্য উৎসুক হয়ে সাংবাদিকেরা বসেছিলেন যমুনার সামনে, এবং সাংবাদিকরাই সে কথা লিখেছেন তাদের বিস্ময়ে জানাতে সংবাদ মাধ্যমে যে তারপর দীর্ঘ অপেক্ষার পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এসে মাত্র 85 সেকেন্ডে সংবাদ সম্মেলন করে চলে যান, যেখানে তারা বলেন যে খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে, ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে, এসএসএফ পিজিআর তার নিরাপত্তার দায়িত্ব নেবে এবং প্রয়োজনে তাকে বিদেশ পাঠানো হবে। কারণ সরকার এবং বিএনপি দুতরফেই একমত হওয়া গেছে যে তারেক রহমানের দেশে না ফেরার একমাত্র উপায় আছে যদি খালেদা জিয়াকেই বিদেশ পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু খালেদা জিয়া কি বিদেশ যাবার অবস্থায় আছেন? রোববার রাত থেকে অবস্থাটা ভীষণ খারাপ হয়ে যাওয়ার পর এখন তারেক রহমানকে ভাবতে হচ্ছে যে তাকে আসলে শেষ পর্যন্ত দেশে যেতে হবে, না হলে তার রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই একটা অনিশ্চিত পরিস্থিতিতে পড়বে। আর সবচেয়ে বড় কথা, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সোমবার রাতে এই আলাপটাই হয়েছে যে তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন তাহলে শুধুমাত্র যে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে তাই নয়, বিএনপিকে দল হিসেবে শক্তিশালী অবস্থায় রাখা, শক্ত রাখা, একত্রে রাখাই হয়তো অসম্ভব হয়ে পড়বে। তারেক রহমান স্থায়ী কমিটির কোনো সদস্যের কাছ থেকে তার দেশে না ফেরবার বিষয়ে সমর্থন পান নাই। কাজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বলছেন যে তারেক রহমান সার্বক্ষণিক নজর রাখছেন তার মায়ের চিকিৎসার দিকে এবং স্বাস্থ্যের অবস্থার দিকে, এবং তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। স্থায়ী কমিটির বৈঠক থেকে বেরিয়ে সালাউদ্দিন আহমেদও একই কথা বলেছিলেন। তার মানে তারেক রহমান সম্ভবত দেশে ফেরার বিষয়েও কি করা যায় এই বিষয়টি ওই ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেই যে গুটিয়ে বসে আছেন, তার কোনো উপায় তিনি পান নাই। এ বিষয়ে কোনো সমর্থন কোনো পক্ষ থেকে তার কাছে আসে নাই। প্রত্যেকেই বলছেন তাকে দেশে ফিরতে হবে তার মার কাছে। একমাত্র উপায় ছিল যদি খালেদা জিয়া বিদেশ যেতে পারতেন। কিন্তু কেন খালেদা জিয়াকে এই সময়ে এরকম ভিভিআইপি গুরুত্ব দেওয়া, এসএসএফ দেওয়া, পিজিআর দেওয়া?
রোববার রাতেই খালেদা জিয়ার অবস্থা খুব খারাপের দিকে গেছে এবং সোমবার দুপুর নাগাদ এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি সংবাদ মাধ্যমের সামনে বলে বসেন খালেদা জিয়া ডিপ কন্ডিশনে আছেন, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। খালেদা জিয়া ভেন্টিলেশনে বা লাইফ সাপোর্টে, আপনারা যাই বলেন না কেন, উনি সেই অবস্থায় আছেন এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, শিরোনাম হয়ে যায় যে রোববার রাত থেকে ভেন্টিলেশনে বা লাইফ সাপোর্টে আছেন খালেদা জিয়া। এরপর সোমবারেই বিএনপির তরফ থেকে সংবাদ মাধ্যমে এই খবর পৌঁছে দেওয়া হয় যে বিএনপির তরফে একমাত্র খালেদা জিয়ার চিকিৎসক এজেডএম জাহিদ হাসান ছাড়া আর কেউ খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে ব্রিফ করতে পারবেন না। কোনো গুজবে, কারো খবরে কান দেওয়া যাবে না। সরকারের পক্ষ থেকে তড়িৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিতে হবে, এসএসএফ পিজিআর তার নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যেটা বলা হয়েছে যে তার নিরাপত্তা এবং তাকে যদি বিদেশ পাঠাতে হয় সেই পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এর কারণ হিসেবে খুব পরিষ্কারভাবেই বোঝা যায় যে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে যখন রাখা হয়েছে তখন যাতে দলীয় নেতারা যখন তখন সেখানে ঢুকে সংবাদ মাধ্যমের সামনে না হোক, মানে একরকম ছড়িয়ে না পড়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা আসলে কত জটিল, এবং একটা সময় বুঝে একরকমের সময় নিয়ে তারপর যে কোনো আপডেট বা যে কোনো ঘোষণা সুচিন্তিতভাবে প্রকাশ্যে দেওয়া যায়, সেই বিষয়টা নিশ্চিত করতেই এতটা নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে। কারণ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের চিন্তা হচ্ছে খালেদা জিয়ার জন্য সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে তার হাসপাতালের সামনে যেভাবে জড়ো হয়েছেন, মঙ্গলবার রাত থেকে মানে সোমবার গভীর রাত থেকে কিন্তু এভারকেয়ার হাসপাতালেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, ব্যারিকেড বাড়ানো হয়েছে। মানে খালেদা জিয়ার সঙ্গে তার দলীয় নেতাকর্মীদের একটা দূরত্ব সৃষ্টি করা হচ্ছে যাতে যে সে যখন তখন হাসপাতালে ঢুকে আসলে তিনি কেমন আছেন সেটা জানতে না পারেন। এই সময়টুকু কিনতেও হচ্ছে কিন্তু সরকারকে এবং দল হিসেবে বিএনপিকে আসলে তারেক রহমানের জন্য। তারেক রহমান কি ফিরবেন? তারেক রহমান কি রওনা হচ্ছেন? তারেক রহমান রওনা হয়ে এসে কি তার মায়ের দায়িত্ব নেবেন? না হলে এই যে রোগশয্যায় থাকা খালেদা জিয়াকে, যিনি আহমেদ আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যানের কথা অনুযায়ী এরই মধ্যে লাইফ সাপোর্টে আছেন, ভেন্টিলেশনে আছেন, তার দায়িত্ব আসলে কাকে বুঝিয়ে দেওয়া যাবে? সরকার এবং দল হিসেবে বিএনপিকে সেটা ভাবতে হচ্ছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে এমন যে এটা নিশ্চিত হয়েছে যে খালেদা জিয়া পরবর্তী সময়ে এখন পর্যন্ত সকলে শোনে বিএনপিতে এমন একজন নেতাও নাই। তাহলে খালেদা জিয়ার মতো একজন নেত্রী, তাকে তার বিষয়ে যে কোনো খবরে যে ধরনের প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়ার ফলে যে পরিমাণ লোক রাজপথে নেমে আসবেন সারা দেশে, মানে উদ্বেগে, আশঙ্কায়, আহাজারিতে, সেই ভিড়, সেই মানে জনস্রোত সরকার বিএনপি কি করে সামাল দেবে? মানে সেই আবেগ কি করে নিয়ন্ত্রণে রাখা যাবে, সেই সিদ্ধান্তটাও তো বিএনপি বা সরকারের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না তার পরিবারের কোনো একজন সদস্য উপস্থিত না থাকলে। খালেদা জিয়ার পাশে কিন্তু ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সিথি উপস্থিত আছেন, কিন্তু তারেক রহমান কিংবা জুবাইদা রহমান, যিনিও জুবাইদা রহমান একবার দেশে এসেছেন কিন্তু এখন আসছেন না, তারা কিছুতেই এই যে তাদের পরিবারের একজন সদস্য আছেন এবং তিনিও তার মায়ের দায়িত্ব নিতে পারেন সে কথা তারাও আবার স্বীকৃতি দিতে রাজি হচ্ছেন না। কাজেই পরিবারের মধ্যেও সেদিক থেকে একটা জটিলতা আছে। কাজেই তারেক রহমানকে যদি বুঝিয়ে না দেওয়া যায় তাহলে আসলে কে পুরো আবেগ, আহাজারি, আশঙ্কা, আতঙ্ক, এই পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করবে? এই যে হঠাৎ অভিভাবকহীন হয়ে পড়ার আশঙ্কা, সেই আবেগটাকে নিয়ন্ত্রণ করবে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তাই তারেক রহমানকে এসে মায়ের দায়িত্ব এবং দলের দায়িত্ব নিতে বলছেন। উপদেষ্টা পরিষদের সদস্যরাও সে কথা বলছেন, কারণ না হলে সারা বাংলাদেশে, এবং মনে রাখবেন খালেদা জিয়া কিন্তু শুধু বিএনপির জন্য একটা আবেগের জায়গা নয়, বাংলাদেশের ইসলামী আন্দোলনের একটা বিরাট অংশের জন্য। জামায়াতে ইসলামীর সঙ্গে তার রীতিমতো জোট সরকার ছিল 2001-এ, এছাড়া রাজপথে দীর্ঘ সময় তারা একত্রে আন্দোলনে ছিলেন। হেফাজতে ইসলামের মানে কওমি মাদ্রাসাপন্থী যে বিরাট অংশ, তাদের পাশে সবসময় খালেদা জিয়া ছিলেন এবং খালেদা জিয়ার 2001-এ যখন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এলো, সেই জোটে ছিলেন এই যে মাওলানা মামুনুল হকের বাবা শায়েখ আল্লামা আজিজুল হকের ইসলামী ঐক্য জোট, মানে কওমিপন্থীদেরও একটা আবেগের জায়গা
আছে, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসার জায়গা আছে। তো তাহলে খালেদা জিয়ার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী, কওমিপন্থী সকলে যদি রাজপথে নেমে আসেন, সরকার কি করে সামাল দেবেন? এবং সরকার আরো বড় যে আশঙ্কা, মানে সরকারের তো সবসময় একটা আশঙ্কার জায়গা হচ্ছে আওয়ামী লীগ সুযোগ পেলেই পথে নামবে। এখন উপদেষ্টা পরিষদের সভায় তারা এই প্রশ্নও করছেন, এই আলোচনাও করছেন যে ওই ভিড়ে, ওই জনস্রোতের মধ্যে যদি আওয়ামী লীগও নেমে আসে তাহলে কি উপায় হবে? এত এত রাজনৈতিক জনস্রোত, এত পথের রাজনৈতিক জনস্রোত বাংলাদেশের রাজপথে এমন একটা সহিংস সময়ে, যখন বিভিন্ন আসনে জামায়াতের প্রার্থী বিএনপি প্রার্থীদের সংঘর্ষ হচ্ছে, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে, বিভিন্ন আসনে এখনো তারেক রহমান যে মনোনয়ন দিয়েছেন সে বিষয়ে আপোষ হয় নাই বিএনপির নেতাকর্মীদের মধ্যে, ভীষণ সংঘাতপূর্ণ অবস্থা। এই অবস্থায় এরা প্রত্যেকে নেমে পড়লে সরকার সামাল দেবে কি করে? সরকার চাইছে বিএনপির এমন একজন এসে দায়িত্ব নিক বা বিএনপি এই পুরো বিষয়টার নেতৃত্ব নিক, যাতে খালেদা জিয়াকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া যায়। কিন্তু খালেদা জিয়াকে এছাড়া আরেকটা উপায় ছিল বিদেশ পাঠানোর, কিন্তু আজকেও উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আলাপ হয়েছে যে বিদেশ পাঠানোর জন্য প্লেন প্রস্তুত আছে, পররাষ্ট্র উপদেষ্টা বেরিয়ে বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা আবার সাথে এটাও বলেছেন যে এখন পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাস বা একটা ট্রাভেল ডকুমেন্ট সরকারের কাছে চায় নাই, তার মানে ওনার এখনো প্লেনে ওঠার কোনো ব্যবস্থা নাই। কিন্তু খালেদা জিয়াকে প্লেনে উঠিয়ে কিন্তু তারেক রহমানের কাছে পাঠানোর একটা ব্যবস্থা সরকার করে রেখেছে। কিন্তু রোববার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা ভীষণভাবে খারাপ হয়ে যাওয়া এবং সেই খবর সোমবার বিএনপির এক নেতার মুখেই প্রকাশিত হয়ে পড়ার পর এই রকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায়, শারীরিক অবস্থায় সরকার কিভাবে তাকে প্লেনে তুলে বিদেশ পাঠাবে সেই ব্যাপারটাও হিসাব মেলাতে পারছে না বিএনপি দল হিসেবেও। কিন্তু খালেদা জিয়াকে বিরাট প্রহরায়, কড়া প্রহরায় রাখা হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি সে বিষয়ে এখন খালেদা জিয়ার চিকিৎসক এজেডএম জাহিদ হাসান যে কথা বলবেন তার উপরেই ভরসা রাখতে হবে। অনেক হিসাব নিকাশ করতে হচ্ছে তাদেরকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানাতে। তবে তিনি বলেছেন যে খালেদা জিয়া স্থিতিশীল আছেন, তিনি এখনো চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দেখা যাক, তারেক রহমান পর্যবেক্ষণ করছেন তার মার শারীরিক অবস্থা। তিনি কখন মনে করেন যে তার এক্ষুনি প্লেনে উঠে বসা দরকার, না হলে মায়ের দায়িত্ব, দলের দায়িত্ব, সব দায়িত্বই তার হাত থেকে ফসকে যেতে পারে। সম্ভবত তারেক রহমান এত বড় ঝুঁকি নেবেন না, এই সিদ্ধান্তে তিনি কোনো সমর্থক পাচ্ছেন না। সে কারণে বারবার বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বলছেন তিনি শিগগিরই দেশে ফিরছেন। বাংলাদেশের রাজনীতি এখন একটি শ্বাসরুদ্ধকর উত্তেজনার মাঝ দিয়ে যাচ্ছে। একদিকে আছেন গুরুতর অসুস্থ, আইসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, অন্যদিকে শুধু লন্ডনে বসে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সপ্তাহে এই নাটকে এমন কিছু মোচড় এসেছে যা হলিউডের থ্রিলার কেউ হার মানায়। এক পাশে সরকার রাতের আধারে বিএনপির চেয়ারপারসনকে ঘোষণা করছে ভিভিআইপি এবং মোতায়েন করছে দেশের সবচেয়ে পেশাদার নিরাপত্তা বাহিনী এসএসএফ। আর অন্য পাশে মায়ের জীবন সংকট মুহূর্তেও ছেলে তারেক রহমান বলছেন দেশে ফেরা আমার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়। দেশের নানা মহল থেকে প্রশ্ন উঠেছে এই একক নিয়ন্ত্রণ কার হাতে, কিন্তু সরকার ও তার মিত্র বিএনপির পক্ষ থেকে এই রহস্যের পর্দা উন্মোচন করা হয়নি। সরকার বরং বারবার বলছে আসেন, কোনো বাধা নেই, ট্রাভেল পাস একদিনে তৈরি। তাহলে বাধাটা কোথায়? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে যেভাবে আলোচনার ঝড় বইছে তার প্রেক্ষিতে বিএনপির পক্ষে সবশেষ যে বার্তা দেওয়া হয়েছে সেটি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। অসুস্থ খালেদা জিয়াকে যদি বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয় তাহলে তারেক রহমানের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি তারেক রহমানের ফেরা নিশ্চিত নয় বলে সরকারের কাছে তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে আবেদনও করা হয়নি। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে বিষয়টি কি এমন, তারেক রহমান না ফিরে বরং মা খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া যায় কিনা সে চেষ্টা চলছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সবশেষ খবর হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বাংলাদেশের 3 বাহিনীর প্রধান। 2 ডিসেম্বর রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এভারকেয়ার হাসপাতালে যান। দর্শক, আপনাদের হয়তো মনে আছে গত জানুয়ারিতে খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা করতে যাওয়ার আগে তার বাসায় গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
দর্শক, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছেন। গত 23শে নভেম্বর থেকে তিনি হাসপাতালে। সোমবার গভীর রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রবিবার থেকে ভেন্টিলেশনে আছেন খালেদা জিয়া। এই অবস্থায় লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা। এরই মধ্যে এসেছে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য সরকারি নিরাপত্তার ব্যবস্থা প্রথম দিন থেকেই করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা আগে থেকেই সরকারি নিরাপত্তা পান। এছাড়া চেয়ারপারসন সিকিউরিটি নামে বিএনপির একটি নিরাপত্তা উইং আছে, সেটির সদস্যরাও বেসরকারি নিরাপত্তা এজেন্সির লোক। তারপরও সোমবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভিভিআইপি বা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণার পাশাপাশি তাকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে থাকে। বর্তমানে তারা প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিয়োজিত। সোমবার রাত থেকে এভারকেয়ার হাসপাতালে এসএসএফ এর কমান্ডোরা খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এখন প্রধান উপদেষ্টার সমান নিরাপত্তা পাবেন। বাংলাদেশ এসএসএফ কি সবচেয়ে পেশাদার নিরাপত্তা বাহিনী বলে গণ্য করা হয়। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, নিরাপত্তা এবং উচ্চ মর্যাদা বিবেচনার জন্য। তবে সরকারের এই ব্যাখ্যার পরও রাজনৈতিক বিশ্লেষকেরা এর পেছনে অন্য গন্ধ পাচ্ছেন। বিএনপির তৃণমূল কর্মীরা যখন তারেক রহমানের দেশে না ফেরায় ক্ষুব্ধ, তখন প্রশ্ন উঠেছে, ইউনূস সরকার কি এই এসএসএফ এর রাজকীয় মর্যাদা দিয়ে সেই ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছেন? অনেকটা এমন যে, ঠিক আছে ছেলেকে ফেরাতে পারছেন না, কিন্তু মাকে তো ভিভিআইপি মর্যাদা দিলাম, এতেই খুশি থাকো। খালেদা জিয়া নিরাপত্তা নিয়ে সোমবার রাতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে কেনই বিশেষ মর্যাদা দিচ্ছে ইউনূস সরকার? এই সিদ্ধান্তের পেছনে তাদের বিশেষ কৌশলটি বাকি। অন্তর্বর্তী সরকারকে অন্য কোনো বিষয়ে ভারসাম্য রক্ষা বা ব্যালেন্স করার পথে হাঁটতে এই দৃষ্টান্ত নিয়েছে। প্রশ্নটি বাড়তি মাত্রা পেয়েছে তারেক রহমান দেশে ফিরতে না পারে। লন্ডনের রাজনৈতিক আশ্রয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের এই সংকটময় মুহূর্তেও এখনো পর্যন্ত দেশে ফেরেননি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে নানা গুজব। সোমবার রাতে একটি পুরাতন ভিডিও শেয়ার করে ছড়ানো হয়, তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা দিতে হিথ্রো বিমানবন্দরে গিয়েছেন। মূল তোলপাড় শুরু হয় তারেক রহমানের একটি পোস্টের পর। শনিবার সকালে তারেক ফেসবুকে সেই পোস্টটি দেন। বিএনপির সেকেন্ড ইন কমান্ড তার পোস্টে লেখেন, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়। এরপর থেকে প্রশ্ন ঘুরতে শুরু করেছে, কে বা কাদের আপত্তিতে বিএনপি নেতা লন্ডনের নির্বাসন জীবন কাটিয়ে ফিরতে পারছেন না। বিশেষ করে মা খালেদা যখন এমন গুরুতর অসুস্থ, তখন কারা তার স্বদেশ প্রত্যাবর্তনে আপত্তি তুলেছে, এই বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে। বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা এই পরিস্থিতিতে বেশ ক্ষুব্ধ। তাছাড়া তারেক এবং দলের ঘোষণা অনুযায়ী নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরে আসার কথা ছিল, কিন্তু তিনি ফেরেননি। বিএনপির একাধিক সূত্র থেকে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তী সরকার তারেকের দেশে ফেরা নিয়ে আপত্তি নেই বলে ঘোষণা করলেও প্রতিবন্ধকতা তৈরি করেছে দেশের একটি পক্ষ। এদিকে খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিয়ে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করার পর প্রশ্ন উঠেছে, যেহেতু খালেদা জিয়া ভিভিআইপি, তার ছেলে তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এসএসএফ এর বিশেষ সুবিধা পাবেন? নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বিবিসি বাংলাকে বলেছেন, ভিভিআইপি পরিবারের সদস্য হিসেবে তারেক রহমান এমনিতেই সেই সুবিধা পাওয়ার কথা। বিএনপিও সরকারকে এই প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে। যদি তারেক ফেরেন কিংবা বিমানবন্দরের সিঁড়ি দিয়ে এসএসএফ এর প্রোটোকল পান, তবে সেটি হবে আরেক রাজনৈতিক চমক। প্রশ্ন হলো, খালেদা জিয়া ভিভিআইপি হিসেবে এসএসএফ সুবিধা পেলে তার আওতায় তারেক রহমানও আসবেন কিনা, অর্থাৎ দেশে ফিরলে তিনিও এসএসএফ সুবিধা পাবেন কিনা। বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বিবিসি বাংলাকে বলেছেন, মিস্টার রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসএসএফ সুবিধা দেওয়ার একটি প্রস্তাব সরকারকে দেওয়ার পরিকল্পনা তাদের আছে। এর অর্থ হলো, তারেক রহমান সর্বোচ্চ নিরাপত্তা পাবেন কিনা সেটির জন্য তার পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করতে হবে এবং সরকার সে আবেদন গ্রহণ করলেই তিনি পেতে পারেন। দর্শক, 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে যান এবং তারপর আর দেশে ফেরেননি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি নেতাদের পর্যায়ক্রমে দেয়া নানান আশাবাদ তার বিতর্কের মধ্যে সরকার বলছে, তারেক রহমান আসলে স্বাগতম,
কোনো বাধা নেই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার বলেছেন, তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে তার ট্রাভেল পাস একদিনই দেওয়া সম্ভব। কারণ ট্রাভেল পাস হলো সেই ওয়ান টাইম পাস, যা পাসপোর্ট না থাকলে একবার দেশে ফেরার জন্য ইস্যু করা হয়। তবে মঙ্গলবার মানে 2রা ডিসেম্বর দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চায়নি। তাহলে বিষয়টা দাঁড়ালো কোথায়? সরকার বলছে দরজা খোলা, কিন্তু যিনি আসবেন তিনি দরজায় নক করছেন না। যদি সরকার ট্রাভেল পাস দিতে প্রস্তুত থাকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেখানে বলছেন বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার ঝুঁকি নেই, তাহলে তারেক রহমানের ফেরার পথে কাঁটা বিছিয়ে রেখেছে কারা? বিএনপি নেতারা বরাবরের মতোই বলে যাচ্ছেন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবশেষ জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। যদি ম্যাডামকে বিদেশে নেওয়া হয় এবং যদি বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন যে তিনি ট্রান্সফারেবল, তাহলে হয়তো তারেক সেই যাত্রাপথে অংশ নিতে পারেন। মির্জা ফখরুল আরো বলেছেন, পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ দেশের চিকিৎসা চলতে থাকে, তাহলে শিগগির তারেক রহমান দেশে ফিরবেন। দর্শক, এর অর্থ হলো খালেদা জিয়া যদি চিকিৎসার জন্য বিদেশ যান তাহলে তারেক রহমান ফিরছেন না। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিয়ে একদিকে যেমন বিএনপি কর্মীদের ক্ষোভ সামাল দিতে চাইছে, অন্যদিকে তারেক রহমানের নিরাপত্তার সর্বোচ্চ গ্যারান্টি না দিয়ে তাকে একরকম দূরে রাখছে। এটা যেন এক ধরনের রাজনৈতিক ব্যালেন্স করার কৌশল। যদি তারেক রহমান সত্যি একদিনের ট্রাভেল পাস নিয়ে ফিরে আসেন, তবে তিনি বিমানবন্দরে ভিভিআইপি সুবিধা পাবেন কিনা তা নিয়েও জল্পনা কল্পনা তুঙ্গে। এটা অনেকটা এমন, ছেলেকে ডাকার সাহস সরকারের নেই, আর ছেলের আসার ক্ষমতা এককভাবে তার হাতে নেই। সবাই এখন অপেক্ষায় কখনই অদৃশ্য নিয়ন্ত্রণকারী শক্তি তাদের স্পর্শকাতর বিষয়ে বিস্তারিত বর্ণনার অবকাশ দেবেন। এতদিন প্রশ্ন ছিল তারেক রহমান দেশে ফিরছেন না কেন। বিশেষ করে তার পক্ষের লোকজনই বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তারেক রহমান কেমন সন্তান সে প্রশ্ন তুলে তাকে নিয়ে ফাজলামো ধরনের পোস্ট দিচ্ছিল। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজাহারের মতো লোক রাজপথে দাঁড়িয়ে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে শুরু করেছেন যে দেশে আসুন, না হয় লন্ডনে থাকুন, না আসলে সব হারাবেন। এতে বোঝা যাচ্ছে যে তারেক রহমান হয়তো দেশে ফিরতে পারছেন না। নিশ্চিতভাবেই তার এমন কোনো বাধা আছে দেশে ফেরায় যা এই সুযোগের মুহূর্তেও, মানে তিনি গেলেই তো প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এরকম সুযোগময় মুহূর্তেও দেশে ফেরার নাম নিতে দিচ্ছে না তাকে। কি সেই বাধা বলুন তো? তার মানে প্রশ্ন হলো, তারেক রহমান যদি ফিরতে না পারেন তাহলে কি নির্বাচন হবে? মানে বিএনপি কি নির্বাচনে যাবে? আর বিএনপি নির্বাচনে না গেলে নির্বাচন হলেই বাকি, না হলেই বাকি। আর ধরুন বিএনপি বা কি ভাবছে, তারেক রহমানের দোহাই দিয়ে বিএনপিও কি নির্বাচন ঠেকানোর জন্য মাঠে নামবে এবার, নাকি বিএনপি তারেক রহমানের বিকল্প কাউকে ভাববে নেতৃত্বে? আসুন এইসব বিষয় নিয়েই আজকের আলোচনাটা করা যাক। বেশ অনেকদিন ধরেই গুলশানে বাড়ি সাজানো হচ্ছিল তারেক রহমানের জন্য, কিন্তু হঠাৎই তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিলেন যে চাইলেই তিনি দেশে ফিরতে পারছেন না, কোথাও না কোথাও তার একটি বাধা আছে। তার মানে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের অনুপস্থিতি এখন আর শুধু বিএনপির অন্তর্দ্বন্দ্ব বা পারিবারিক রাজনৈতিক নাটকের বিষয় নয়, এটি ধীরে ধীরে ইউনূস ঘোষিত জাতীয় নির্বাচনের মূল প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছে জোরে সোরে। তিনি ফিরবেন কি ফিরবেন না, এই অনিশ্চয়তা পুরো রাজনৈতিক অঙ্গনকে অপেক্ষার ঘরে আটকে রেখেছে। তার সাম্প্রতিক বক্তব্যে যে দ্বৈত সংকেত পাওয়া গেল, একদিকে তিনি বলছেন মানসিকভাবে তিনি 17 বছর ধরে বাংলাদেশে আছেন। বিবিসির সেই সাক্ষাৎকারের কথা মনে করুন, হঠাৎ করে বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন। আরেকদিকে তিনি বলছেন দেশে ফেরা তার একক নিয়ন্ত্রণে নয়। এই দুদিন আগে তার স্ট্যাটাস, তা শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং গভীরতর সংকটের ইঙ্গিত। এই সংকট তার ব্যক্তিগত অবস্থান, বিচার, ঝুঁকি, আন্তর্জাতিক চাপ এবং দলের অভ্যন্তরীণ ভাঙনের মতো বহুমাত্রিক বিষয়কে একেবারে জড়িয়ে আছে। এই প্রশ্নের উত্তর নির্ধারণ করে দেবে নির্বাচনের গতি, ফলাফল এবং ভবিষ্যৎ রাজনীতির কাঠামো। তারেক রহমান কি করবেন, তারেক রহমান ফিরবেন, তারেক রহমান কি ফিরবেন না, নির্বাচন কি হবে, সবকিছু এরকম একই সঙ্গে মিলিয়ে গেল না এই কয়েকদিন ধরে তারেক রহমানের ঘটনায়। ওদিকে খালেদা জিয়া তো পড়ে আছেন এভার কেয়ারে। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এমন একটি অবস্থান দখল করেছেন যাকে এক কথায় অনুপস্থিত উপস্থিতি বলা যায়। তিনি দেশে নেই, কিন্তু রাজনীতি তার চারপাশে ঘুরছে।
তিনি লন্ডনে অবস্থান করেও দলের সর্বোচ্চ সিদ্ধান্ত দেন, নির্বাচনী কৌশল নির্ধারণ করেন। ইতিমধ্যেই 237 না কতজনের মনোনয়ন দিয়ে বেশ একটা বাণিজ্যও করে নিয়েছেন বলে খবর বেরিয়েছে। জোট রাজনীতি পরিচালনা করছেন। নেতৃত্বের এই পদ্ধতিটি দলের ভেতরে কোনো বিকল্প নেতৃত্ব গড়ে উঠতে দেয়নি। ফলে তার অনুপস্থিতি মানে শুধু একজন নেতার অনুপস্থিতি নয়, পুরো সিদ্ধান্ত গ্রহণ কাঠামোর অবশ হয়ে যাওয়া। ঠিক এখানে নির্বাচনের বাস্তব প্রশ্ন দাঁড়িয়ে যায়। তিনি না ফিরলে বিএনপি আদৌ নির্বাচনে পূর্ণ সক্ষমতা নিয়ে দাঁড়াতে পারবে তো? পারবে না, ধরে নিচ্ছি। বিএনপি দীর্ঘদিন ধরে দ্বৈত সংকটে আছে। একদিকে দমনপীড়ন, মামলা, গ্রেপ্তার এবং সাংগঠনিক দুর্বলতা দলকে নড়বড়ে করেছিল। অন্যদিকে দলটি তাদের ভবিষ্যৎ নেতৃত্ব এবং কৌশলগত দিক নির্দেশনা প্রায় এককভাবে তারেকের উপর নির্ভরশীল করে দিয়েছিল। তার একটি ভার্চুয়াল নির্দেশ পুরো দলের রাজনৈতিক মোড় ঘুরিয়ে দেয়। এর ফলে অন্য কোনো নেতা নিজেকে রাজনৈতিকভাবে কোনো উচ্চতায় নিয়ে যেতে পারেননি, এমনকি মির্জা ফখরুল ইসলামও নন। নির্বাচনের মতো জটিল এবং দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে দলের প্রয়োজন মাঠে উপস্থিত জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকা নেতৃত্ব। লন্ডন থেকে রাজনীতি পরিচালনা শুধু প্রতীকী উপস্থিতি তৈরি করতে পারে, আস্থা বা আবেগ তৈরি করতে পারে না। তারেক না ফিরলে বিএনপি সেই নেতৃত্ব শূন্যতার মুখে দাঁড়াবে, যেটি নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে মারাত্মক ঝুঁকি। এই অনুপস্থিতি শুধুমাত্র সাংগঠনিক দুর্বলতা নয়, দলীয় নেতাকর্মীদের মনস্তত্ত্বেও প্রভাব ফেলে। বিএনপির একটি বড় অংশ এখন বিশ্বাস করে যে দলের শৃঙ্খলা, নেতৃত্বের স্পষ্টতা এবং রাজনৈতিক আগ্রাসন কেবল তারেকের হাতে সম্ভব। তার উপস্থিতি ছাড়া তারা মনে করে দল একটি স্থায়ী রক্ষণাত্মক অবস্থানে পড়ে যাবে। এতে নেতাকর্মীদের উদ্যম, ঝুঁকি নেওয়ার ইচ্ছা এবং মাঠে থাকার মনস্তত্ত্ব দুর্বল হয়ে যাবে। স্বাভাবিক, নির্বাচন যে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, সেখানে নেতৃত্বের অনুপস্থিতি মানে লড়াইয়ের আগেই দল অর্ধেক হেরে যাওয়া। এর বাইরে আছে বৃহত্তর জনগণের অনুভূতি। বিএনপি দীর্ঘদিন ধরেই মানুষের কাছে রাজনৈতিক বিকল্প হিসেবে টিকে আছে। আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী ক্ষমতা, রাষ্ট্রযন্ত্রের উপর প্রভাব, প্রশাসনের প্রতি তাদের নিয়ন্ত্রণ, সব মিলিয়ে বিরোধী দল হিসেবে মানুষের আশা বিএনপির সঙ্গেই। এই দলের প্রধান প্রচার মুখ, প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী এবং বিরোধী রাজনীতির প্রতীক যদি নির্বাচনের আগে দেশে না থাকেন, মানে তারেক রহমান যদি দেশে না থাকেন, তখন ভোটারদের একটি অংশ মনে করতে পারে দল নিজেদের নিয়ে নিশ্চিত নয়, অভ্যন্তরীণভাবে দুর্বল। এবং সবচেয়ে বড় কথা, তারেক রহমানের এমন কি দুর্বলতা আছে যে দেশে ফিরতে পারলেন না, এরকম প্রধানমন্ত্রী হওয়ার সুযোগও তাকে হাতছাড়া করতে হলো। মানে এই প্রশ্নটা তো খুব স্বাভাবিক। আপনার মনে প্রশ্ন আসে না যে তারেক রহমান কেন দেশে ফিরছেন না? কি সেই ভয়? কোন সে ভয়? আমি এতদিন বারবার তার ভয়ের কথা বলেছি। আপনারা হয়তো অনেকে আমাকে বিশ্বাস করেন, অনেকে মন্তব্য করেছেন যে আপনি এইসব কথা কেন বলেন। আমার কথা তো প্রমাণ হচ্ছে যে তারেক রহমান দেশে যেতে পারছেন না, পারবেন না। কিন্তু যদি না যেতে পারেন তাহলে দলটির কি হবে? এর ফলে তো ভোটারদের, বিএনপির প্রতি ভোটারদের আচরণ বদলে যাবে। তারা হয় নির্বাচনে অংশ নিতে আগ্রহ হারাবে, নয়তো অন্য বিকল্প খুঁজবে, অথবা নীরব থাকবে, যাবে না ভোট কেন্দ্রে। 3 ক্ষেত্রেই বিএনপির ক্ষতি এবং নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন বাড়তে থাকবে। তারেক না ফিরলে যে আরেকটি বড় ফল হবে সেটি হলো রাজনৈতিক সমীকরণের পুনর্গঠন। বাংলাদেশের রাজনীতি বহু বছর ধরে 2 পরিবারের নেতৃত্বের দ্বন্দ্বে আবদ্ধ। তারেক না ফিরলে এই দ্বন্দ্বের একদিক শূন্য হয়ে যাবে। এতে ক্ষমতাসীন দল একটি তুলনাহীন সুবিধা পাবে। প্রতিদ্বন্দ্বীর প্রধান নেতৃত্ব মাঠে না থাকলে নির্বাচন যান্ত্রিকভাবে অনুষ্ঠিত হলেও বাস্তব প্রতিযোগিতা কমে আসে। এই পরিস্থিতি শুধুমাত্র নির্বাচনকে দুর্বল করে না, বরং রাজনীতির ভবিষ্যৎ দিকও নির্ধারণ করে দেয়। একচ্ছত্র রাজনৈতিক শক্তি আরো শক্তিশালী হয় আর দুর্বল পক্ষ আরো ভেঙে পড়ে। এমন পরিস্থিতিতে বিএনপি অন্য কাউকে সামনে আনতে পারে, কিন্তু অভিজ্ঞতা বলছে দলের ভেতর ক্ষমতার কেন্দ্র এতটাই দৃঢ়ভাবে তারেকের হাতে যে অন্য কেউ সে স্থান নিতে গেলে অভ্যন্তরীণ কোন্দল শুরু হবে এবং তাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে ভয়ঙ্করভাবে। যে কোনো বিকল্প নেতৃত্বকে দলের ভেতর গ্রহণযোগ্য হতে হলে তাকে অবশ্যই তারেকের আশীর্বাদ প্রমাণ করতে হবে। ফলে সত্যিকারের বিকল্প নেতৃত্ব গড়ে উঠবে কিনা সন্দেহ আছে। এটি শুধু অস্থায়ী প্রতিনিধি হতে পারে। এই প্রতিনিধিত্ব ভোটারদের কাছে আস্থার সংকট তৈরি করবে, কারণ কোনো আস্থা পাবে না ভোটাররা যদি ভোট হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারেকের অনুপস্থিতিতে বিএনপি আদর্শগত বা নীতিগত পরিবর্তনের সুযোগ পেলেও তারা তা কাজে লাগানোর মতো কাঠামো তৈরি করতে পারেনি। দলটি এখন অতীতের রাজনীতি, প্রতিহিংসা, আন্দোলন কেন্দ্রিক ভাবনা, নেতৃত্ব নির্ভরতার মধ্যেই আটকে আছে। যদি দল সত্যি নতুন রাজনীতি বা নতুন প্রতিনিধি তৈরির চেষ্টা করত, তাহলে তারেকের অনুপস্থিতি বিপর্যয় নয়, বরং নতুন শুরুর সুযোগ হতে পারত। কিন্তু বাস্তবতা হলো এইসব সম্ভাবনা তো এখনো সীমিত।
বিএনপি সেই জায়গাতেই নেই। এমনকি বিএনপির ঘনিষ্ঠ সমর্থকরা আজকাল এমন সব ভিডিও করছে যে বিএনপি ক্ষমতা পেয়েও ক্ষমতা রাখতে পারলো না, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকলেও ক্ষমতায় যেতে পারছে না, এরকম বহু ভিডিও এখন বিএনপির সমর্থকদের পক্ষ থেকে বেরোচ্ছে। তারেক না ফিরলে নির্বাচন হবে কিনা, যদি হয় সেটা কেমন নির্বাচন হবে, এসব প্রশ্ন মুখে মুখে ফিরছে। প্রতিযোগিতা কম, ভোটার আগ্রহ কম, বিরোধী শক্তি দুর্বল, এই তিনটি বিষয় যেরকম মিললে যদি কোনো নির্বাচন হয়, কিন্তু ক্ষমতার প্রকৃত বৈধতা তাতে তৈরি হবে না। গণতন্ত্র কেবল ভোটের মাধ্যমে নয়, প্রতিযোগিতার মান, নেতৃত্বের উপস্থিতি এবং জনগণের আস্থা সব মিলিয়ে গড়ে ওঠে। তারেকের না ফেরা এই ভারসাম্যকে নষ্ট করে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। আর যদি তিনি শেষ মুহূর্তে ফেরার সিদ্ধান্ত নেন, সেটা নির্বাচনের গতিপথ বদলে দেবে, বলাই বাহুল্য। তিনি প্রধানমন্ত্রী হবেন, তার ফেরার প্রতীকী শক্তি, দলের মনস্তত্ত্বকে জাগিয়ে তোলা, বিএনপির মাঠে ফিরে আনা, সবকিছু নির্বাচনের নতুন সমীকরণ তৈরি করে দেবে। কিন্তু যদি তিনি না ফেরেন, যার সম্ভাবনা এখন প্রবল হয়ে উঠছে আরো বেশি, তাহলে একটি পুরো রাজনৈতিক ধারা নেতৃত্বহীন অবস্থায় নির্বাচনের মুখোমুখি হবে, যা কেবল সেই ধারার জন্য নয়, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের জন্য একটি অসম সমীকরণ হয়ে যাবে। আজ এটুকুই বলি, কারণ এর বেশি কথা বলাটা আসলে এখনো পরিস্থিতি বাড়ছে, পরিস্থিতি বিল্ড হচ্ছে। উনি যাবেন কি যাবেন না, আমার মনে হয় যাবেন না। আবার মিরাকল তো ঘটে। রাজনীতিতে সাধারণত শূন্যস্থান খালি থাকে না, কেউ না কেউ তা পূরণ করে। তারেক না ফিরলে সেই শূন্যস্থান পূরণ হবে, কিন্তু কে পূরণ করবে, কিভাবে পূরণ করবে, এবং সেই পূরণ কি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, মানে বিএনপি সমর্থকদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এই প্রশ্নগুলোর উত্তরে নির্ধারণ করবে নির্বাচনের প্রকৃতি এবং ফলাফল। তারেক রহমান না ফিরলে নির্বাচন হবে অবশ্যই হয়তো, কিন্তু সেই নির্বাচন দেশের জন্য কি বয়ে আনে, এটা অজানা একটি প্রশ্ন। কিন্তু উত্তরটা আমার ধারণা গ্রামের চায়ের দোকানের মানুষরা আরো ভালো জানেন। আলোচনা নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। ভালো থাকুন।